আমরা ফিরে এলাম বিরতির পর। আমাদের এবারের নিবেদন গানে, গল্পে, কবিতায় শ্রীমতী প্রমিতা মল্লিক। শান্তিনিকেতনের পরিবেশে বেড়ে ওঠা আশ্রমকন্যা প্রমিতা মল্লিকের আশ্রম গুরুদের কাছে তার পড়াশোনা, সঙ্গীতের আচার্যদের কাছে তার গানের জগতে উপনয়ন। রবীন্দ্রনাথ তার মননে, তার ব্যক্তিত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন দিনে দিনে। আজ আমরা পেয়েছি তাকে শুধু গান নয়, তার ছেলেবেলার আশ্রমের দিনগুলি স্মৃতির হাতছানি বয়ে আমাদের সামনে ধরা দেবে গানে, গল্পে ও কবিতার এক কোলাজ হয়ে। শ্রীমতী প্রমিতা মল্লিকের পাশে থাকবেন তার স্নেহের ছাত্রী, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রীমতী সুপর্ণা মজুমদার। শিল্পীকে যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করবেন কিবোর্ডে শ্রী সুব্রত মুখোপাধ্যায়, তবলায় শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, এসরাজে শ্রী সৌতন্য সরকার এবং পারকাশনে শ্রী অমল সরকার। এবার শ্রীমতী প্রমিতা মল্লিককে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আমাদের ক্লাবের সহসভাপতি শ্রীমতী সুচরিতা গুহ। শ্রীমতী প্রমিতা মল্লিক। আজকে একরকম ভেবেছিলাম, তো মানুষ যা ভাবে সবসময় তো তা হয় না। ভগবান আবার অনেক সময় একটু উল্টো রকম ভাবেন। তো হঠাৎ সকাল থেকে গলা বিগড়ে বসলো, বললো যে এতদিন ধরে গান করছো, একদিন নাইবা করলে। তো আমি চ্যালেঞ্জ হিসেবে এটাকে নিলাম আর কি, যে ঠিক আছে, খারাপ গলা তো কী হয়েছে, আমি যেরকম করে পারি সেরকমই করব। কারণ আজকে তো শুধু একটার পর একটা গান নয়, এর সঙ্গে অনেক গল্প, স্মৃতিচারণ। আবার এই দর্শকদের মধ্যেও অনেক, শ্রোতাদের মধ্যে অনেকে আছেন যারা আমরা শিশুকাল থেকে একসঙ্গে বড় হয়ে উঠে বুড়ো হয়ে গেলাম, সেরকম অনেকে আছেন। সকলকে আজকের সন্ধ্যাবেলায় শুভ সন্ধ্যা বলে আমি শুরু করছি যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশতলে, ওরি পানে দেখছি আমি চেয়ে। তো প্রথমে আমার যেই জিনিসটি দিয়ে আমার শুরু করতে ইচ্ছা করছে আজকে, সেটি একটু হয়তো একটু গম্ভীর, কিন্তু তাও এটা আমাকে করতেই হবে যদি আমি শান্তিনিকেতনের কথা আপনাদের বলি। ওম পিতানোসি পিতানো বোধি নমস্তেস্তু মামাহিংসি विश्वानि देव सवितर्दुरितानि परासुव यद्भद्रं तन्न आसुव नमः शम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च ओम शांति शांति शांति। সালটা 1958। আমি বছরের মাঝামাঝি ভর্তি হলাম পাঠ্যভবনে, ক্লাস 2 এর মাঝামাঝি। সকালবেলা পুরনো লাইব্রেরির বারান্দার সামনে সমস্ত ভবনের নির্ধারিত লাইন ছিল, আবার তার মধ্যে আবার বিভিন্ন ক্লাসের সব নির্ধারিত পংক্তি, নির্ধারিত লাইন।
সেখানে কেউ দেখিয়ে দিল যে কোথায় দাঁড়াতে হবে। সেখানে দাঁড়ালাম, চোখ বন্ধ করে, এই হাত জোড় করে। আরও যারা সব পাঠভবন ছাড়া শিক্ষা ভবন, বিদ্যা ভবন, কলা ভবন, সঙ্গীত ভবন, আমাদের শিক্ষকরা সকলে মিলে একসঙ্গে এই বৈদিক মন্ত্র উচ্চারণ দিয়ে আমাদের শুরু হলো এখনকার ভাষায় যেটাকে বলে অ্যাসেম্বলি। এবং তারপরে আমাদের প্রথম পিরিয়ডের ক্লাস শুরু হবে। তখন এই মন্ত্রটির মানে জানতাম না, একটু বড় হবার পর শুনেছি যে তুমি আমাদের পিতা, পিতার ন্যায় আমাদিগকে জ্ঞান শিক্ষা দাও, তোমাকে নমস্কার। সেটা তো পরের কথা। কিন্তু পাঠভবনের ভর্তি হওয়ার আগে 3 বছর বয়সে ভর্তি হয়েছিলাম আনন্দ পাঠশালায়। আনন্দ পাঠশালায় কত রকম আমাদের বাঙালি বন্ধুরা তো ছিলই, তাছাড়া চীনে বন্ধু রানচেন, জাপানি বন্ধু আসাকা, সিঙে, এরম আরও কত অবাঙালি বন্ধু কতজন, এই সবাই মিলে আমাদের আনন্দের পাঠশালা ছিল সেটা। সেখানে কি গান গাইতাম জানেন? এটা বড় হয়ে বুঝতে পেরেছি যে তখন তো না বুঝে মঞ্জু মাসি, মঞ্জু ব্যানার্জি, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, তখন রায়চৌধুরী ছিলেন, তার কাছে শেখা গান। তো ওইখানেও কিন্তু ওরম হাত জোড় করে চোখ বন্ধ করে গাইতাম। কাজেই বলতে পারেন যে আমার ফর্মাল শান্তিনিকেতনে যে গান শিখে গাওয়া সেটি হচ্ছে এইটি। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি, তুমি করুণা করুণা রোষ। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি, তুমি করুণা করুণা রোষ। হে পিতা হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ, তুমি করুণা করুণা রোষ। যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ, তুমি করুণা করুণা রোষ। তোমা হতে সব সুখে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতে সব সুখে পিতা, তোমাতে সব ভালো, তুমি ভালো হে তুমি ভালো, সকল ভালোর সার। তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার। এটি আক্ষরিকভাবেই অঙ্কিতা নসির বাংলাটা। আমরা তখন না বুঝেই গাইতাম গানটা, কিন্তু এটি প্রথম মনে পড়ে আনন্দ পাঠশালায় মঞ্জু মাসির কাছে শেখা গান। এই যে বৈতালিকের কথা বলছিলাম এক্ষুনি, অঙ্কিতা নসি, তারপরে আমাদের 2টি করে গান হতো। বিভিন্ন ভবন যার যখন তাদের টার্ন আসতো তারা করতো, যে ভবনগুলির নাম বললাম। একটু বড় হওয়ার পর তো সবসময় পাঠভবন যখনই গান করেছে সবসময় গেয়েছি। তো এইটাকে বৈতালিক বলা হতো, এই অ্যাসেম্বলিটাকে, মানে সকালবেলাকার অ্যাসেম্বলিটাকে বৈতালিক বলা হতো। এখন আপনারা যারা বেড়াতে যান তারা দেখেছেন যে বৈতালিক সাধারণত চলে বেরিয়ে হয় আর কি, মানে একটা জায়গায় জমা হয়, তারপর একটা গান গাওয়া হয়, সেটা সমস্ত আশ্রম প্রদক্ষিণ করে গাইতে গাইতে যাওয়া হয়। তো সেটা আরেকটা বৈতালিক, আর এটা আরেকটা বৈতালিক। তো এই বৈতালিক যেটা এখন আমরা বেশি যখন যাই কোনো উৎসব অনুষ্ঠানে, তখন দেখি ধরুন দোলের আগের দিন রাত্রির বেলা কোনো একটা গান হচ্ছে, আর তারপরে দোলের ভোরবেলা 4:30টার সময় আরেকটা বৈতালিক হচ্ছে। সাধারণত আজি বসন্ত জাগ্রত দ্বারে এরকম ধরনের কোনো গান হয়। তারপরে পৌষ মেলার আগের রাত্রির বেলা সাধারণত তোমার এই মাধুরী ছাপি আকাশ বা আজি যত তারা তব আকাশে, এরকম সমস্ত বৈতালিকের গান। আর আমরা যেখানে থাকতাম তখন তো শান্তিনিকেতনে তো বাড়ি ছিল না, আশ্রম থেকে সোজা আমাদের বাড়ির
দুটো ইউক্যালিপটাস গাছ দেখা যেত। একদম আশ্রম থেকে বেরোলেই সেখান থেকে সোজা আমাদের বাড়িটা দেখা যেত। আমরা ওই গাছ দিয়ে চিনতাম এবং আমার কাকাদের উদাত্ত গলা বাড়ি থেকে শুনতাম। এরকম অনেক বৈতালিক, আমরা যেতে পারিনি, কিন্তু সেই বৈতালিকের গান আমরা শুনতে পেতাম। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান গাবে গভীর রাতে বাজিবে মাঝে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরালো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব খুশি। নয়ন দুটি মেলিলে কবে পরালো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব খুশি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম ধরিবে সব কাজে। আপনি কবে তোমারি নাম ধরিবে সব কাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। 1961 সাল, শান্তিনিকেতনে তো বটেই, কলকাতায়, বাংলাদেশে, পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও বাঙালিদের কাছে একটি বিশেষ বছর, রবীন্দ্রনাথের শতবর্ষ। নানান অনুষ্ঠান হয়েছে, মনে আছে, অনেকগুলি না বুঝে কোনোটা বুঝে। তখন বিসমিল্লাহ থেকে আরম্ভ করে পণ্ডিত রবিশঙ্কর, নাজাকাত আলী, সালামাত আলী পাকিস্তান থেকে এসছেন, এরা সব শান্তিনিকেতনে যে কাদের কাদের না দেখেছি, অটোগ্রাফ খাতাটা দেখলে এখন মনে পড়ে, অনেকগুলি ভুলেও গেছি। যাই হোক, সেই বছরে
মোহর মাসির কাছে, কণিকা বন্দ্যোপাধ্যায়, আমরা মোহর মাসি বলতাম, মোহর মাসির কাছে একটা আবেদন এলো। কোথা থেকে? HMV কলকাতার, যে আপনি কালমৃগয়াটা রেকর্ড করুন। তখন রেকর্ড কিন্তু সেই 61 সালে তখন LPও বেরোয়নি, এরকম ছোটো ছোটো 78-এ রেকর্ডিংটা হতো, 78-এ, এবং সেরকম হয়তো 3টে কি 4টে একটা পুরো ডান্স ড্রামা বা মানে এইগুলো করতে লাগতো আর কি, 3টে 4টে করে লাগতো। তো এইটা যে হলো, তাতে হঠাৎ করে আমার ডাক পড়লো। তখন আমার বয়স 8.5। যে কী করতে হবে না, অবশ্যই মেন রোল নয়, কিন্তু বনদেবীদের গান এবং তার মধ্যে আমার একার একটি গান থাকবে। তো তখন এতটাই ছোট, একা গান থাকা, কণিকা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় HMV-তে হবে, সেটা মানে কিছু মানে বিশেষ রেখাপাত করেনি। তার থেকে একটু পরের কথাটা বলি, বেশি রেখাপাত করেছিল। জীবনে প্রথম রয়্যালটি পেয়েছিলাম 40 টাকা 40 পয়সা। তো সেটা আমার জীবনে প্রথম মিউজিক রয়্যালটি। এখন অনেক সময় খুব মজা লাগে সেটা ভাবলে। যাই হোক, তো আমরা তো এলাম কলকাতা। আসল কথা, বেশি উৎসাহটা ছিল কলকাতায় আসছি বলে। কলকাতায় তো যখন তখন আসা হতো না, আর তখন তো কলকাতা এরকম ছিল না, আরও অন্য রকম ছিল, একটা খুব স্বপ্নের জায়গা বলে মনে করতাম। আমরা গিয়ে থাকলাম, শুনলাম সেটার নাম হচ্ছে নলিন সরকার স্ট্রিট। এখন অবধি মনে আছে সেই নামটা, কেন আমি কিচ্ছু তখন চিনতাম না কলকাতার। সেটা শ্যামবাজারে HMV-র একটা রেকর্ডিং রুম ছিল, তার উপরে থাকার ব্যবস্থা ছিল, নিচে বিরাট পিয়ানো ছিল, ওইখানে রিহার্সাল হতো, আর আমরা উপরে থাকতাম। এখনও মনে আছে আমার যে প্রাতরাশে প্রথম আমি সিঙ্গাপুরি কলা দেখি, তার আগে দেখিনি কখনো। তো সেই এখন অবধি সেটা মনে আছে যে সিঙ্গাপুরি কলা আর গরম জিলিপি সকালবেলা আমরা খেতাম। তারপরে রিহার্সাল হতো। তখন আবার রেকর্ডিংটা বাবুদের শুনলে মজা লাগবে, যে এখন তো আমরা সব রেকর্ডিংয়ের একেবারে ধরনটা বদলে গেছে। তখন হতো পুরোটা একসঙ্গে রিহার্সাল হতো 4 দিন 5 দিন ধরে, বিশেষত ডান্স ড্রামা যদি হয়, করে নিয়ে তারপর যে যখন রেকর্ডিং স্টুডিওতে গিয়ে পড়তাম ফ্লোরে, তখন পুরোটা একবারে রেকর্ডিং হতো। কোথাও ভুল হলে আবার থেমে গোড়ার থেকে করতে হতো, কেন এরকম এখনকার মতন তো ডিজিটালি মেরামত করাও যেত না, পিচ কারেকশনও তখনকার দিনে ছিল না। তো যাই হোক, ওসব বুঝতামই না, গাইতে বললে গেয়ে দিতাম এই অবধি আর কি। তো আমার কী পোর্শনটা ছিল যে ঋষি কুমার তার বাবার জন্যে জল আনতে যাচ্ছে, কেন তার বাবা বলেছেন যে আমার ভীষণ তেষ্টা পেয়েছে, আর তুমি আমার জন্য একটু জল নিয়ে এসো, এদিকে একটুখানি মেঘ গর্জন করছে। তখন বাবা বলছেন যে না, তাহলে যেও না। তখন ঋষি কুমার বলছে না, কিছু হবে না, আমি যাবো, গিয়ে জলটা এনে দেবো। আর এদিকে বনদেবীরা তখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, গান টান করছে। তো ও তাদের গানের মধ্যে দিয়েও কিন্তু একটু ঋষি কুমারের সম্বন্ধে আমরা জানতে পারছি। মানে বনদেবীরা অনেকটা এই বিশেষত এই দুটো মানে কালমৃগয়াতে কিছুটা আমরা যেরকম মানে ট্র্যাজেডির যে কোরাস, যেটা গ্রিক ট্র্যাজেডির কোরাস, তারা যেরকম ঘটনাটা কি ঘটতে চলছে একটুখানি বলে দেয়, সেরকম বনদেবীদের গলাতেও মানে কথাতেও রবীন্দ্রনাথ সেটা করতেন। তো আমার যে পোর্শনটা ছিল সেটা আমি আপনাদের গেয়ে শোনাচ্ছি। নেহারল সহচরী কানন আধার করি, ওই দেখো বিভাবরী আসিছে। নেহারল সহচরী কানন আধার করি, ওই দেখো বিভাবরী আসিছে। দিগন্ত ছাইয়া, দিগন্ত ছাইয়া, শ্যাম মেঘ রাশি ধরে ধরে ভাসিছে। নেহারল সহচরী কানন আধার করি, ওই দেখো বিভাবরী আসিছে। আয় সখী এই বেলা, মাধবী মালতী বেলা, রাশি রাশি ফুটাইয়ে কানন করে আলা। ওই দেখো নলিনী উথলিত সরসে, ওই দেখো নলিনী উথলিত সরসে। অফুট
ঋষি কুমার কুসুম চয়নে ফুটায় রাখিয়া দিব তারি তরে সযতনে নিচু নিচু শাখাতে ফোটে যেন ফুলগুলি নিচু নিচু শাখাতে ফোটে যেন ফুলগুলি কুচি হাত বাড়াইয়ে পায় যেন কাছে নেহারুল সহচরি কানন আধার করি ওই দেখো বিভাবরে আসেছে নেহারুল সহচরি কানন আধার করি ওই দেখো বিভাবরে আসেছে। প্রসঙ্গত এই কালমৃগার রেকর্ডিংয়ে আমাদের অন্ধমণি করেছিলেন দ্বিজেন মুখোপাধ্যায় এবং এই দস্যুদের মধ্যে শিকারীদের দলে ছিলেন শ্যামল মিত্র। এবারে আমি যেহেতু দলের মধ্যে সবচেয়ে ছোট, আমাকে ওরা খুব আদর করতেন এবং সেই যে আমার 8.5 বছরে দ্বিজেনদা নাম দিলেন নেহারোলো, যতদিন অবধি ওর জীবদ্দশায় ওর সঙ্গে আমার দেখা হয়েছে সবসময় বলছেন নেহারোলো কেমন আছো, কিরম গান হচ্ছে। অনেকেই হয়তো ভেবেছে আমাকে নেহারোলো কেন বলেন, তো তারা তখন আবার উনি অনেককে বলেছেন যে ওকে আমি তো এইটুকু বয়স থেকে চিনি, তখন থেকে আমি ওকে নেহারোলো বলে ডাকি। তো দ্বিজেনদাকে স্মরণ করলাম, আজকে চলে গেছেন উনি। তো ওই একই বছরে 1961-তে অনেকবার কালমৃগয়া হয়েছে, রেকর্ডিং তো হলো, শান্তিনিকেতনে অনেকবার হলো, আবার কলকাতাতে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে হয়েছিল কালমৃগয়া। কিন্তু এবারের ধরনটা একটু আলাদা। আমরা নাটক করলাম, মানে মাইম করলাম লিপ দিয়ে, আর পেছন থেকে প্লেব্যাক করা হলো। তা আমি এটাতে লীলা করেছিলাম, তো পেছন থেকে কেউ একজন গেয়েছিলেন। কিন্তু ওই অভিনয়েরই ঠিক মনে নেই আগের দিন না পরের দিন আবার আমাদের পাঠভবনের অনেকগুলি বাচ্চাকে দিয়ে সোলো গান করানো হয়েছিল। আপনারা যারা তখনকার দিনের বঙ্গ সংস্কৃতি সম্মেলন মানে যাদের মনে আছে তারা বুঝতে পারবেন যে কীরকম ভিড় হতো সেই সময়। আর সেটাই এখন খুব অবাক লাগে যে এখন হয়তো অত ভিড়ের সামনে গান করলে ঠিক ভাবতে হবে গলাটা ঠিক আছে তো গাইতে পারবো, তো এরকম হয়তো মনে হলেও হতে পারে। তখন এতটাই ছোট যে এইগুলো নিয়ে ভাববার অবকাশ বুদ্ধি কোনোটাই ছিল না। তো আরেকটা মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে সেইবারে আমাদের রাখা হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, সেখানে আমরা ছিলাম। সেই লম্বা লম্বা করিডোরে দৌড়ে দৌড়ে আমাদের খেলা, এক্কা দোক্কা, তারপরে কুমিরডাঙ্গা, কত কিছু, সেগুলো খুব মনে আছে। যাই হোক, আমাকে একটা স্লোগান দেওয়া হয়েছিল। এই স্লোগানটি আমি খুব বেশি গাইতাম শান্তিনিকেতনে, আমার কাকার কাছে শেখা। আমার কাকা বিশ্বজিৎ রায় শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের পুরনো দিনের স্নাতক। আমাদের বাড়িতে একটা অর্গান ছিল। আমার যখনই জ্ঞান হওয়ার সময় থেকেই মনে আছে যে কাকুন অর্গানটা বাজাচ্ছেন, আমি পাশে একটা ছোট মোড়াতে বসে গান করছি। আর তখন তো কোনো স্কেলের ব্যাপারটা কিছু ছিল না, মানে যত ইচ্ছে যেরকম গাওয়াচ্ছেন সেরকম গাইছি আর কি। তো সেই যেই গানটি গেয়েছিলাম বঙ্গ সংস্কৃতি সম্মেলনে, সেই গানটি এবার গাইছি। চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ধনের বাটে মানের বাটে রূপের হাটে দলে দলে চোখ যে ওদের
শান্তিনিকেতনে ছোটোবেলার কথা যেই ভাবি, একটা সকলে যে আমরা বলি যে আমাদের গাছের তলায় ক্লাস হতো, সব এক একজন টিচারের এক একটা বেদি ছিল, আমরা সেখানে ঘুরে 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 ক্লাস করতাম। কোনোটা উমাদির বেদি, কোনোটা কল্যাণীদির বেদি, কোনোটা নলিনীদির বেদি, এরকম ঘুরে ঘুরে, কোনোটা বিশ্বনাথদার বেদি, এই ঘুরে ঘুরে আমরা ক্লাস করতাম। এবারে প্রশ্ন হচ্ছে, শান্তিনিকেতনে বর্ষাকালে তো বৃষ্টি হবেই, বৃষ্টি হলে তখন কি হবে? অল্প বৃষ্টি না হয়, তার মধ্যে একটু ছাঁট ছাঁট বৃষ্টি, আবার সেটা ধরে গেল। যখন ভারী বৃষ্টি হবে তখন কি হবে? সেই দিনগুলোতে যখন খুব ভারী বর্ষা, সকাল থেকে থামবার কোনো মানে উপক্রমই দেখা যাচ্ছে না, সব কটা যে বারান্দাগুলো ছিল সব ভর্তি হয়ে গেছে, আর অনেকেই তারা কোথাও বসবার জায়গা পায়নি, ভিজছে। তখন একটা আমাদের মজা ছিল, আমাদের সেই সময় যিনি অধ্যক্ষ থাকতেন, অধ্যক্ষ মানে প্রিন্সিপাল, তাকে গিয়ে আমরা সবসময় রেনি ডের জন্য আবেদন করতাম যে আজকে আমাদের রেনি ডে হবে। তোমরা পেয়েছো নাকি? তো সেই রেনি ডে অধ্যক্ষ সবসময় নিজেদের উপরে রেসপন্সিবিলিটিটা নিতে চাইতেন না, মানে ফট করে একটা ছুটি ডিক্লেয়ার করবেন, আচ্ছা তোমরা একটু সিনিয়র টিচারদের জিজ্ঞেস করো। তো আমরা জানতাম সিনিয়র টিচাররা কখনোই না করবেন না। যাই হোক, তাও একটা নামকা বাস্তে আমরা গিয়ে, আচ্ছা অমুক দি আমরা আজকে একটু আউটিংয়ে যাব, আজকে রেনি ডে আউটিংয়ে যাব, এরম তাদেরও যথেষ্ট মানে প্রশ্রয় এবং অনুমতি খুব সহজেই পাওয়া যেত আর কি। তো তখন ওই বৃষ্টির মধ্যেই আমরা সাধারণত আমাদের সময়, এখন জানি না, যেটা বড় খেলার মাঠে, সেখানে আমরা ভাগ হয়ে যেতাম। আমরা ছোটরা শিশু বিভাগ, তার উপরে ওই 6, 7, 8 এরা হচ্ছে মধ্য বিভাগ, তারপরে আবার 9, 10, 11 এরা হচ্ছে, আমাদের সময় তো 11 অবধি ছিল, সেটা হচ্ছে আদ্য বিভাগ। বাট সবাই অবশ্যই এক জায়গায় বেড়াতে যেত না। যারা শিশু বিভাগ তাদের একটু কাছাকাছি কোথাও নিয়ে যাওয়া হতো, মধ্য বিভাগ হয়তো আর একটুখানি দূরে কোথাও গেল, আদ্য বিভাগ হয়তো আরও দূরে গেল। আমার এবার স্মৃতিটা তো খুব মজা করে, মানে ঠিক একেবারে ক্রোনোলজিক্যালি মনে রাখতে পারে না যে কবে কি ঠিক হয়েছিল, কিন্তু এটা মনে আছে যে ভিজতে ভিজতে যাচ্ছে। আর শান্তিনিকেতনে সবসময় যাই হবে তাতেই কিন্তু একটা গান হবে, মানে মার্চিং হচ্ছে, তার সঙ্গে চলো যাই চলো যাই চলো যাই চলো যাই, এই গান হচ্ছে। তো গানটা মানে আমাদের আলাদা করে আমাদের সত্তার বাইরে হিসেবে আমরা কোনদিন দেখতে শিখিনি। এটা আমাদের একটা মানে আমাদের জীবনের একটা অঙ্গ হিসেবে আমরা গানটাকে দেখেছি। তো সুতরাং গান তো থাকতোই গলায়। এবারে মনে আছে তখন বোধহয় বড় হয়ে গেছি, কোনো একটা গ্রামে গিয়ে ওই গোয়ালপাড়াটা ছাড়িয়ে তাদের ওখানে আমরা বেশ মুড়ি টুড়ি খেয়ে এসেছিলাম, মুড়ি, লঙ্কা, একটু পেঁয়াজ, এই সমস্তগুলো খেয়ে তারপরে আবার সেরকম ভিজতে ভিজতে বাড়ি ফিরেছিলাম। তো ছোটোবেলায় চিৎকার করে পাঠভবনের বাচ্চারা, যারা আপনারা শুনেছেন যে পাঠভবনের বাচ্চারা গলা ফাটিয়ে চিৎকার করে গান করে, মানে আমিও বরাবরই তাই করতাম আর কি, মানে অমায়িক গলা ছিল, সবসময় মাইকটাকে অনেক দূরে রাখতাম যখন প্রথম কলকাতায় আসি। তো সেইরকম একটি গান আমি সুপর্ণাকে একটু বলছি যদি আমাকে একটু সাহায্য করে গানটাকে। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝড় 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 ধারা। বাদল বাউল বাজায় 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 রে।
বাজায় রে তারা, বাদল বাউল বাজায় 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 রে। ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে, পাতায় পাতায় টুপুর টুপুর নুপুর মধুর বাজে। ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে, পাতায় পাতায় টুপুর টুপুর নুপুর মধুর বাজে। ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে উবে হাওয়া, প্রেমহারা বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে তারা, বাদল বাউল বাজায় 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 রে। এই ছিল আমাদের শান্তিনিকেতনের জীবন। পিকনিকের কথা যদি বাদ দিই তাহলে একটা বিরাট অংশ বাদ যাবে। বিরাট একটা বিশাল বিশাল সাইজের হাঁড়ি কুড়ি হাতা গরুর গাড়ির পিঠের উপর চড়িয়ে নিয়ে যাওয়া হতো ওই বড়জোর গোয়ালপাড়া তালতোড় এইসব জায়গায়। আমরা পেছন পেছন যেতাম। সেখানে গিয়ে একটু বড় মেয়েরা তারা সব তরকারি টরকারি কাটাতে সাহায্য করতো। তারপরে ওইখানেই মাটিতে আগুন জ্বালিয়ে রান্না হতো। আমরা খুব মনে পড়ে যে কোপাই নদীতে আমরা ছোট ছোট গামছা নিয়ে গিয়ে আমরা মাছ ধরতাম, আর হরলিক্সের বোতলে সেই মাছগুলোকে রাখতাম। সেগুলো কয়েকদিন পরে আবার পচে উঠতো, আবার থাকতো না। কিন্তু ওইটা কেন যে করতাম জানি না, মানে যারা যারা পাটবাউনে পড়েছে বোধহয় সকলেই করেছে যারা পিকনিকে গেছে কখনো। তো এই খুব সহজ সাধারণ একটা জীবন ছিল। এর শান্তিনিকেতন আপনারা সকলেই জানেন এবং আজকাল তো জানও সবাই। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণের পর থেকে ওই দিন বৃক্ষরোপণ হয়, তারপরের দিন হলকর্ষণ হয়, তারপরে রবীন্দ্র সপ্তাহ শুরু হয়, এটা অগস্ট মাসের মোটামুটি মাঝখানে, এবং তারপরে একদিন হয় বর্ষামঙ্গল। বর্ষামঙ্গল আগে আমরা যখন ছোট তখন লাইব্রেরি বারান্দা হতো, এখন সেটা নাট্যঘরে হয়। তো এই বর্ষামঙ্গল সম্বন্ধে একটা অনেক গান সারা জীবনে গেয়েছি, কাজে সেগুলো কিছু বিশেষ বলার মতো না, কিন্তু একটা ঘটনা একজনকে স্মরণ করার জন্যই বলতে চাইছি। সেটা হচ্ছে, এটা কিন্তু তখন আমি মোটামুটি গান গাইছি, রেকর্ড বেরিয়েছে। আমার কন্যার একটু অসুস্থ হয়েছিল সে, তো তাকে নিয়ে আমি শান্তিনিকেতন গেছিলাম 10-12 দিন থেকে আসবো বলে। সেই সময় হবিত হওয়া বর্ষামঙ্গল পড়ছে। আমার কাছে একটি রিক্সাওয়ালা একটি নোট নিয়ে এলো, আমার ডাকনাম ধরে লেখা, যে বর্ষামঙ্গল 3 দিন পরে তোকে বাদল দিনের প্রথম কদম ফুল গানটি গাইতে হবে। বাচ্চু মাসি অর্থাৎ নীলিমা সেন। আমি তো আকাশ থেকে পড়লাম, আমি তো বিশ্বভারতীর ছাত্রীও নই, গিয়েছি স্বাস্থ্য উদ্ধারের জন্য কন্যার, সেখানে গাইব। আমার কাছে না আছে একটা তানপুরা, না আছে হারমোনিয়াম, অবশ্য তখন বাজাতাম না, তো কিছুই নেই, আমি কি করে গানটা প্র্যাকটিস করব? তো তখন আমি আবার, যদি তোর কিছু জিজ্ঞাসা থাকে তুই সঙ্গীত ভবনে চলে আয়। আমি তো তখনই আমার একটা রিক্সা ডেকে সঙ্গীত ভবনে গেলাম। কি বললাম, বাচ্চু মাসি তুমি আমাকে এই গানটা দিয়েছো, আমি তো মানে গান করব বলে তৈরি হয়ে, বলে গান করতে আবার তৈরি কী হতে হয়, আমি তোকে এক্ষুনি চল গলায় গলায় তুলিয়ে দিচ্ছি গানটা। আর আমাদের সময় তো গলাতেই তুলতে হতো, তখন তো আর রেকর্ড করে নেবার কোনো ব্যবস্থা ছিল না, কাছেই সেটাই কানে শুনে ভুল গাইলে ভুলই গাইবো, ঠিক গাইলে ঠিক গাইবো। তো
বেশ এবং মনে রাখুন উনি তখন হচ্ছেন অধ্যক্ষ সঙ্গীত ভবনের। এতখানি সময় উনি আমাকে দিলেন। একজন মানে তুচ্ছ একটি মেয়েকে ছোটোবেলা থেকে চেনে নেই অবধি, বা ওর মনে হয়েছে যে আমি হয়তো গানটি ভালোই গাইব, আমাকে ডেকে উনি গানটি তোলালেন। এবং শুধু তোলালেন না, তার সঙ্গে রিহার্সাল দিলেন আরেকজন অত্যন্ত প্রথিতযশা এসরাজ বাদক। ছোটোবেলায় অশেষ তার সঙ্গে সমানেই করতাম, তখন তার মাহাত্ম্যটা বুঝিনি, কিন্তু ততদিন দিনে বুঝেছি যে এবার যিনি বাজাচ্ছিলেন আমার সঙ্গে তিনি অত্যন্ত অল্প বয়সে প্রয়াত হয়েছেন। আপনারা হয়তো অনেকেই জানেন, রণধীর রায়, আমরা টুকুদা বলতাম। টুকুদা সমস্তক্ষণ থেকে আমাকে স্পর্শস্বরগুলো সবগুলো আমাকে গাইড করে গেলেন এবং আমাকে শুধু বাচ্চুমাসি বললেন তুই এই স্কেলে হবে। এটা কোন স্কেল আমার এখনও সেটাও কিছু মনে নেই, কেন আমরা ছোটোবেলায় না আমাদের কোনো দিন বলা হতো না যে তুমি এই স্কেলে গান করছো। মানে অশেষ দা একটা ছড় এরম দিতেন, ধরতে দেরি করলে পেছনে একটা ছড়ের খোঁচা দিয়ে দিতেন এবং আমরা কিন্তু ধরে নিতাম গানগুলো, এরকম ছিল আমাদের সময়। তো এই গানটিকে আমি বিশেষ করে মনে করছি, বাচ্চু মাসিও তো আজকে নেই, নীলিমা সেন, তো তার এই অযাচিত একটা স্নেহের পরিচয় আমি পেয়েছিলাম বিশ্বভারতীর ছাত্রী না হয়েও বর্ষামঙ্গলে একটা বিশ্বভারতীর যেটা অফিসিয়াল অনুষ্ঠান, তাতে গান গাইবার সুযোগ পেয়েছিলাম। বাদল দিনের প্রথম কদম করেছ দান। বাদল দিনের প্রথম কদম করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম করেছ দান। মেঘের ছায়ায় অন্ধকারে
শান্তিনিকেতনে 12 মাসে 13 পার্বণের মধ্যে একটা ভীষণ আনন্দের উৎসব ছিল বসন্ত উৎসব। এখন দুর্ভাগ্যবশত এত ভিড় হয় বলে আর যাই না, কিন্তু সেই সময় আমরা যখন ছোট বা যখন ওখানে আমরা স্টুডেন্ট, তখন আম্রকুঞ্জের মধ্যে হতো। খুব একটা খুব ঘরোয়া ব্যাপার ছিল। গাছগুলোর গায়ে একটু আবির দিয়ে তার গায়ে রঙিন উত্তরীয় আটকে দেওয়া হতো, গানের দল বসতো, নাচের দল কলাভবন থেকে সেজে নাচতে নাচতে আসতো। পুরো জিনিসটা অনেক ছোট ছিল, তো এখন কিছু করার নেই, এত বেশি বেড়ে গেছে তাই জন্য আর কি। যাই হোক, গান তো বহুবার করেছি। একটা সেদিন ছবি দেখলাম যে বসন্ত উৎসবে আমরা 3 জন পাঠভবনের মেয়ে আমাদের শান্তিদেব ঘোষ গাইয়েছিলেন, আর আমাদের সঙ্গে অশেষদা বাজাচ্ছেন, এসরাজ, সেই ছবিটি আছে আমার কাছে। তো এরম স্মৃতি তো আছেই, কিন্তু আমার মনে আছে যে বসন্ত উৎসবটা তো একটা বড় উৎসব, সেখানে একবার আমাকে কবিতাও পড়তে হয়েছিল। বোধন বলে একটি কবিতা আমি পড়ি। আমার মনে আছে আমাদের বাংলার টিচার, আমাদের বাংলার অধ্যাপিকা শ্রীমতী মলিনা রায়, মলিনাদি কবিতাটি আমাকে পড়তে শিখিয়েছিলেন। আমি একটু সুপর্ণাকে অনুরোধ করছি কবিতাটি পড়ে শোনাতে। মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এলো চলি, তার পানে হায় শেষ চাওয়া চায় করুণ কুন্দকলি। উত্তর বায় এক তারা তার তীব্র নিখাদে দিল ঝঙ্কার, শিথিল যাচ্ছিল তারে ঝড়াইল, গেল তারে দলি দলি। শীতের রথের ঘূর্ণি ধুলিতে গধূলিরে করে ম্লান, তাহারি আড়ালে নবীন কালের কে আসিছে সে কি জানো? বনে বনে তাই আশ্বাসবাণী করে কানাকানি, কে আসে কি জানি? বলে মর্মরে অতিথির তরে অর্ঘ্য সাজায় আনো। নির্মম শীত তারই আয়োজনে এসেছিল বন পারে, মার্জিয়া দিল শ্রান্তি ক্লান্তি মার্জনা নাহি কারে। ম্লান চেতনার আবর্জনায় পান্থের পথে বিঘ্ন ঘটায়, নবযৌবন দূতরূপী শীত দূর করে দিল তারে। ভরা পাত্রটি শূন্য করে সে ভরিতে নূতন করি, অপব্যয়ের ভয় নাহি তার পূর্ণের দান সরি। অলস ভোগের গ্লানি সে ঘুচায়, নৃত্যর স্নানে কালিমা মুছায়, চিরপুরাতনে করে উজ্জ্বল নূতন চেতনা ভরি। নিত্যকালের মায়াবী আসিছে নব পরিচয় দিতে, নবীন রূপের অপরূপ জাদু আনিবেশে ধরণীতে। লক্ষ্মীর দান নিমেষে উজাড়ি, নির্ভয় মনে দূরে দেয় পাড়ি। নববর্ষে যে চাহে লক্ষ্মীরে ফিরে জয় করে নিতে। বাঁধন ছেড়ার সাধন তাহার, সৃষ্টি তাহার খেলা, দস্যুর মতো ভেঙে চুরে দেয় চিরাভ্যাসের মেলা। মূল্যহীনেরে সোনা করিবার পরশ পাথর হাতে আছে তার, তাই তো প্রাচীন সঞ্চিত ধনে উদ্ধত অবহেলা। বলো জয় জয়, বলো নাহি ভয়, কালের প্রয়াণ পথে আসে নির্দয় নবযৌবন ভাঙনের মহারথে। চিরন্তনের চঞ্চলতায় কাঁপন লাগুক লতায় লতায়, থর থর করে উঠুক পরাণ প্রান্তরে পর্বতে। বার্তা ব্যাপিল পাতায় পাতায়, করো তরা করো তরা। সাজাক পলাশ আরতি পাত্র রক্ত প্রদীপে ভরা,
দাড়িম্ব বন প্রচুর পরাগে, হোক প্রগলভ রক্তিমরাগে, মাধবিকা হোক সুরভি সোহাগে, মধুপের মনোহরা। কে বাঁধে শিথিল বিনার তন্ত্র, কঠোর যতন ভরে, ঝংকারি উঠে অপরিচিতার জয় সঙ্গীত স্বরে। নগ্ন শিমুলে কার ভাণ্ডার, রক্ত দুকুল দিল উপহার, দ্বিধা না রহিল বকুলের আর রিক্ত হবার তরে। দেখিতে দেখিতে কি হতে কি হলো, শূন্যকে দিল ভরি, প্রাণবন্যায় উঠিল ফেনায়ে মাধুরীর মঞ্জরি। ফাগুনের আলো সোনার কাঠিতে, কি মায়া লাগালো তাই তো মাটিতে। নবজীবনের বিপুল ব্যথায় জাগে শ্যামা সুন্দরী। ছোটবেলায় বেশ বড় কবিতাটাই বলেছিলাম মনে হচ্ছে। যাই হোক, আরেকজনের কথা খুব মনে আছে ছোটবেলায় শান্তিনিকেতনে। তিনি হচ্ছেন, আমরা বলতাম সাবিত্রীদি, তাকে আমরা জানতাম সাবিত্রী কৃষ্ণান বলে। ওই বিড়লা বা গোয়েঙ্কা কোনো একটা হস্টেলে থাকতেন বড় মেয়েদের, মানে আমার যেটুকু স্মৃতি আছে। এই বড় হয়ে যখন গানের মধ্যে বেশি করে ঢুকেছি তখন শুনেছি যে অনেকগুলি তামিল সুরের গান রবীন্দ্রনাথ তার কাছ থেকে নিয়ে সেগুলিতে সুর দিয়েছিলেন। আর উনি যে সময় ভর্তি হয়েছিলেন, মানে অ্যাডিয়ারে যখন রবীন্দ্রনাথ ওকে প্রথম দেখেন, উনি সাবিত্রী গোবিন্দন ছিলেন তখন, বিয়ের পরে কৃষ্ণান। যাই হোক, উনি শান্তিনিকেতনে যে বছর আমার দু এক বছর মনে আছে যে দোলের সময় উনি ওই গানগুলি গাইতেন, মানে তামিলটা না, রবীন্দ্রনাথের ভাঙা গানটা গাইতেন। এবং কোনো একটা আনন্দ পুরস্কারে 90-এর দশকে হবে, সাবিত্রীদি তখন মানে বেশ শরীরটা ভেঙে গেছে, ওকে আনানো হয়েছিল, তখন উনি থাকতেন বোধহয় ব্যাঙ্গালোরে, ওকে আনানো হয়েছিল কলকাতায়। এবং আশ্চর্য যে উনি গাইছিলেন এই গানগুলি, আর কে তার সঙ্গে তানপুরা বাজিয়েছিলেন আপনারা ভাবতে পারবেন না। তানপুরা, বসে এরকম তানপুরা বাজিয়েছিলেন সুচিত্রা মিত্র। সেই দৃশ্যটা এখনও আমার মনে পড়ে, যে এই যে একজন আরেকটু সিনিয়র একজন শিল্পী, তার বয়োজ্যেষ্ঠা, তাকে সম্মান দেওয়াটা, এই ব্যাপারটা খুব ছিল এদের মধ্যে। মানে আমরা এটা দেখে যেন কিছুটা শিখতে পারি। তো আমি সাবিত্রীদির একটি গান করছি। বাসন্তে হে ভুবন মোহিনী, বাসন্তে হে ভুবন মোহিনী, দিক প্রান্তে বন বনান্তে, শ্যাম প্রান্তরে আম্র ছায়ে, শ্যাম প্রান্তরে আম্র ছায়ে, সরোবর তীরে নদীর নীল আকাশে মলয় বাতাসে, নীল আকাশে মলয় বাতাসে, ব্যাপিল অনন্ত তব মাধুরী বাসন্তে।
মধুমতম হৃদয়ে হৃদয়ে রে মধুমতম হৃদয়ে হৃদয়ে নব প্রাণ উচ্ছ্বসিল আজি বিচলিত চিত্ত উচ্ছলি রে বিচলিত চিত্ত উচ্ছলি উন্মাদনা ঝন ঝন ঝনিল মঞ্জিরে মঞ্জিরে বাসন্তী হে ভুবন মোহিনী। এই শান্তিনিকেতনে যে গান শিখেছি, বেশিরভাগ গানের ক্লাসটা যেহেতু আমাদের মানে ঐচ্ছিক ছিল না, আবশ্যিক ছিল, শিখতেই হতো। কিন্তু একটু বড় হয়ে টানা শিখেছি সঙ্গীত ভবনে সার্টিফিকেট কোর্স যখন করছিলাম, তখন শান্তিদেব ঘোষের কাছে। তাছাড়া ছোটোবেলা থেকে প্রচুর ওর কাছে গান শিখেছি। মানে উনি খুব কড়া স্বভাবের মানুষ ছিলেন আর কি, ওপর অন্তত। আমার মনে আছে একবার আমরা রবীন্দ্র সপ্তাহে নৃত্যেরও তালে তালের যে শেষ স্তবকটি, মোর সংসারে তাণ্ডব তব, ওটা ঝাঁপতালে হবার কথা, অর্থাৎ 1 2 1 2 3 1 2 1 2 3, এইটা আমরা খালি ওটাকে ষষ্ঠী করে ফেলছিলাম, মানে 1 2 1 2 3 4 করে ফেলছিলাম। উনি 3 4 বার একটু অধৈর্যও ছিলেন। 3 4 বার চেষ্টা করলেন, শুদ্রবার পারলেন না, বলে এটা গাইতে হবে না। মানে আমরা নৃত্যের তালে তালে গাইলাম 3টে স্তবক, শেষটা গাইলাম না, উনি বললেন তোমাদের দ্বারা হবে না। তো তাই সুতরাং বুঝতেই পারছি না, আমরা একটু ভয় পেতাম ওকে। ক্লাসে যেরকম একদিন শীতের হাওয়ায় লাগলো নাচন, এমন করে গাইছেন, ওর স্বাভাবিক, ওর যেটা গলায় যেটা স্বাভাবিক সেটা আমাদের গলায় একটু অস্বাভাবিক, মানে ওরমভাবে শীতের হাওয়ায় বললে আমাদের তখন ছোট তো কানে হাসি, মানে এই হেসে ফেলেছিলাম আর কি ক্লাসের মধ্যে ওর সামনে। তো উনি একদম তক্ষুনি বললেন যে তোমরা ওই সখী ধরো ধরো শুধু গাও, আর কিচ্ছু গাইতে হবে না বলে উনি গটগট করে বেরিয়ে সঙ্গীত ভবন থেকে ওর বাড়িটা খুব কাছে, হেঁটে চলে গেলেন। তো আমরা তো কিছুক্ষণ চুপ করে বসে রইলাম ভীষণ অপ্রস্তুত হয়ে। তারপর আমরা 2 1 জন একটু ভয়ে ভয়ে গেলাম ওর বাড়িতে। তো জেঠিমাকে বললাম, জেঠু ভীষণ রেগে গিয়ে চলে এসেছেন আমাদের ওপর রেগে গিয়ে। তারপরে উনি বললেন, আরে তাতে কী হয়েছে, আজকে তো ছুটি পেয়ে গেলি, আজকে দে, ও কালকে আবার ভুলে যাবে। সত্যি তার পরের দিন একটা কোথায় জানি বোলপুরে আমি রিক্সা করে ফিরছিলাম, আর উনি কোথাও একটা যাচ্ছিলেন, সামনাসামনি দেখা হয়েছে, বিকেলে ক্লাস ছিল। তো আমি তো প্রাণপণে না দেখার ভান করে অন্যদিকে মুখটাকে ঘুরিয়ে নিয়েছি। তো তখন একটা ছোটোবেলায় খুব ফুল লাগাতাম মাথায়। উনি বিকেলবেলা ক্লাসে বললেন, বাবা তোমাদের তো দেখছি আজকাল অন্যরকম ব্যাপার, মাথায় ফুল লাগিয়ে ঘুরে টুরে বেড়াও তোমরা, এরম বললেন উনি আমাকে, নাম করলেন না। যাই হোক, তো ওর কাছ থেকে প্রশংসা পাওয়াটা মানে চিন্তাই করতে পারতাম না ছোটোবেলায়। মানে সমস্তক্ষণ বলতেন কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তো এইটা শুনে শুনেই বরাবর আমি জেনে এসেছি যে কিছুই হয় না, যাই করি কিছুই হয় না। তো তখন কলকাতায় চলে এসেছি, মণিপুরী নর্তনালয় থেকে দূরদর্শনে একটা চিত্রাঙ্গদা হয়েছিল। তো তাতে আমি প্রথমা চিত্রাঙ্গদা সেরেছিলাম, এবং দ্বিতীয়া চিত্রাঙ্গদা অর্থাৎ মদনের রূপ, মানে মদনের বরে রূপপ্রাপ্তা যিনি চিত্রাঙ্গদা, তিনি সেই গান করেছিলেন গীতা ঘটক, আর আমি করেছিলাম প্রথমা চিত্রাঙ্গদার গান। তো সেটা শোনানো হয়েছিল, এখন অবধিও দেখবেন কখনো কখনো শোনানো হয়। তো এরপরেই একটা আমাদের পারিবারিক কোনো কিছু ছিল, কারুর মুখে ভাত কি কিছু ছিল, তো সেখানে আমি গেছি, আমরা গেছি, আর উনি এসেছেন। উনি এসে আমাকে বললেন, শোনো তো হে, হে বললে কথা বলতে না, শোনো তো হে। তো আমি ভয় ভয়, মানে তখন ভয়টা আমি কোনোদিনই কাটাতে পারিনি আসলে। তো আস্তে আস্তে কাছে গেছি। তো উনি আমাকে হঠাৎ না এরকম করে প্রায় জড়িয়ে ধরার মতন করে মাথায় একটা হাত রেখে এরকম করে, তুমি জানো না যে তুমি কি কি গান করেছো তুমি চিত্রাঙ্গদায়। আমি না মানে মানে ভালো লাগবে কোথাও, আমি এত ঘাবড়িয়ে গেছি যে আমি থরথর করে কাঁপছি, আমার ওকে প্রণাম করবার কথাটাও ভুলে গেছিলাম, করিনি। মানে উনি এই কথাটা আমাকে বললেন যে আমি সেটা মানে আমার সারা জীবন। এবং তারপরে আরেকটা, সে আমি চিঠিটা যত্ন করে রেখে দিয়েছি, ওর মতন মানুষ আমাকে চিঠিতে লিখেছেন যে কল্যাণী প্রমিতা, এরা তখন মানে বিশ্বভারতীর কারাও তোমার গান শুনতে চেয়েছেন, আমি তো তাই জন্যে ওদের তোমার কাছে পাঠাচ্ছি, আশা করি তোমার গান ওদের ভাল লাগবে। ওই চিঠিটা আমি এখন অবধি রেখে দিয়েছি। মানে ওর কাছ থেকে কোনো কমপ্লিমেন্ট পাওয়া
এটা একটা মানে আমার কাছে ওটা একটা বিরাট ব্যাপার ছিল আর কি। তো সেই চিত্রাঙ্গদার একটি গান আমি গাইছি এখন। বধূ আলো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধূ আলো লাগলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বুঝে দীপ্তি রূপে ছিলে সূর্য লোকে বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে লো মন তোমারি প্রতীক্ষা করি যুগে যুগে দিন রাত্রি ধরে ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে জন্ম জন্ম গেল বিরহ শোকে বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গীর একটু চির দুঃখ রাতে হাবকে নির্জনে শয়ন পাতে সঙ্গীর একটু চির দুঃখ রাতে হাবকে নির্জনে শয়ন পাতে সুন্দর হে বরমাল্য খানে তব আনব হে তুমি আনব হে অবগুণ্ঠন ছায়া ঘুচায় দে অবগুণ্ঠন ছায়া ঘুচায় দে হ্যারো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে লাগলো লাগলো চোখে 1969 সাল বছর শেষ হয়ে আসছে। তখন
হঠাৎ ঠিক হলো আমরা কলকাতায় চলে আসছি। খুব ভীষণ মন ভার, কিছুই জানি না চিনি না, হঠাৎ মাঝখান থেকে কলেজের সেই প্রায় একটা গাছকে তুলে আনার মতন সেরম চলে আসা। তো আমি সেই বছর রবীন্দ্র সপ্তাহে শান্তিদেব ঘোষ আমাকে বললেন যে আমাকে একটি একা গান গাইতে হবে। সেটি আমি বিশ্বভারতী যেদিন আমি চলে আসি তার আগের দিনই ছিল, শিক্ষা ভবনের গান আমি যে গানটি করেছিলাম। তো সেইটি আমার কাছে একটি খুব স্মরণীয় গান। এবং আরেকটা জিনিস মনে আছে যে আমি নাট্যঘরে গান গেয়ে নামছি সিঁড়ি দিয়ে, মোহরমাসি দাঁড়িয়েছিলেন, কণিকা বন্দ্যোপাধ্যায় আমাকে জড়িয়ে ধরে বললেন যে তোর মন খারাপ বুঝতে পারছি, গানটা খুব সুন্দর হয়েছে, কলকাতায় গিয়ে খুব গান করবে। আর আমরা তো রইলামই খুব কাছাকাছি। এইরকম ভালোবাসা স্নেহ এই ধরনের ভাবে আমরা বড় হয়েছি। ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, মা ভুবন মন মোহিনী, সূর্য কর জল ধরণী, জনক জননী জননী, ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী। নীল সিন্ধু জল ধূত চরণ তল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল, নীল সিন্ধু জল ধূত চরণ তল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল, অম্বর চুম্বিত ভালো হিমাচল, শুভ্র তুষার কিরীটিনী, ওই ভুবন মন মোহিনী। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম শ্যাম রব তব তপবনে, প্রথম প্রচারিত তব বন ভবনে, জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী, চির কল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিছ অন্ন, চির কল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিছ অন্ন, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, অন্য পীযূষ স্তন্য বাহিনী, ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী। কলকাতায় এসেছিলাম প্রথম যৌবনে, এবারে প্রৌঢ়ত্বের
শেষ দিকে চলে যাচ্ছি। দুঃখ এতটুকুও নেই, শান্তিনিকেতন এমন করে তৈরি করে দিয়েছে আমাকে যে সব কিছু থেকে আনন্দ এখনও নিতে পারি। যে গলা ভাঙা তার থেকেও আনন্দই হচ্ছে, খারাপ লাগছে না। তো ফুল ফুটছিলাম, তারপরে সেই ফুল বিকশিত হলো, তারপরে তার ফল ধরবার সময় হলো। সেই সময় আজকে এসে পৌঁছেছি। এখনও সব কিছু থেকে আনন্দ নেবার চেষ্টা করি, দেবার চেষ্টা করি। আমার একেবারে শেষের একটি ছোট্ট কবিতা এবং তার সঙ্গে ছোট ছোট দুটি গান, এই এখনকার যে আমি, তার প্রতিফলন হয়তো আপনারা পাবেন। শেষ বেলা এলো বেলা, পাতা ঝরাবারে, শীর্ণ বলিত কায়া আজ শুধু ভাঙা ছায়া মেলে দিতে পারে। একদিন ডাল ছিল ফুলে ফুলে ভরা, নানা রং করা কুঁড়ি ধরা ফলে। কার যেন কি কৌতূহলে উঁকি মেরে আসা, খুঁজে নিতে আপনার বাসা। ঋতুতে ঋতুতে আকাশের উৎসব দূতে এনে দিত পল্লব পল্লীতে তার। কখনো পা টিপে চলা হালকা হাওয়ার, কখনো বা ফাগুনের অস্থির এলোমেলো চাল, যোগাইত নাচনের তাল। জীবনের রস আজ মজ্জায় বহে, বাহিরে প্রকাশ তার নহে। অন্তর বিধাতার সৃষ্টি নির্দেশে যে অতীত পরিচিত, সে নূতন বেশে সাজ বদলের কাজে ভিতরে লুকালো। বাহিরে নিবিল দ্বীপ, অন্তরে দেখা যায় আলো। গোধূলির ধূসরতা ক্রমে সন্ধ্যার প্রাঙ্গণে ঘনায় আধার, মাঝে মাঝে জেগে ওঠে তারা। আজ চিনে নিতে হবে তাদের ইশারা। সুমুখে অজানা পথ ইঙ্গিত মেলে দেয় দূরে সেথা যাত্রার কালে। যাত্রীর পাত্রটি পুরে সদয় অতীত কিছু সঞ্চয় দান করে তারে, পিপাসার গ্লানি মিটাবারে। যত বেড়ে ওঠে রাতি, সত্য যা সেদিনের উজ্জ্বল হয় তার ভাতি। এই কথা ধ্রুব জেনে নিভৃতে লুকায়ে সারা জীবনের ঋণ একে একে দিতেছি চুকায়ে। জীবন যখন ছিল ফুলের মতো, পাপড়ি তাহার ছিল শত শত। জীবন যখন ছিল ফুলের মতো, পাপড়ি তাহার ছিল শত শত। জীবন যখন ছিল ফুলের মতো। বসন্তে সে হতো যখন দাতা, ছড়িয়ে দিত দু চারটে তার পাতা। বসন্তে সে হতো যখন দাতা, ছড়িয়ে দিত দু চারটে তার পাতা। তবুও যে তার বাকি রইত কত, জীবন যখন ছিল ফুলের মতো। আজ বুঝি তার ফল ধরেছে তাই, হাতে তাহার অধিক কিছু নাই। আজ বুঝি তার ফল ধরেছে তাই, হাতে তাহার অধিক কিছু নাই। হেমন্তে তার সময় হলো দিবে, পূর্ণ করে
যখন ছিল ফুলের মতো, পাপড়ি তাহার ছিল শত শত, জীবন যখন ছিল ফুলের মতো। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন, গান গেয়ে মোর কেটেছে দিন, যাবার বেলায় দেব কারে, যাবার বেলায় দেব কারে, বুকের কাছে বাজলো যে দিন, আসা যাওয়া পথের ধারে। সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে। সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে। নীড়গুলি তার মেঘের রেখায়, স্বর্ণ লেখায় করব বিলীন, যাবার বেলায় দেব কারে, যাবার বেলায় দেব কারে, বুকের কাছে বাজলো যে দিন, আসা যাওয়ার পথের ধারে। কিছু বাসে মিলন মালায়, যুগল গলায় রইবে গাথা, মিলন মালায়। কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু কোন চৈত্র মাসে, বকুল ঢাকা বনের ঘাসে, মনের কথা শুক্র আমার কুড়িয়ে পাবে, কোন উদাসীন যাবার বেলায় দেব কারে, যাবার বেলায় দেব কারে, বুকের কাছে বাজলো যে দিন, আসা যাওয়া পথের ধারে। ধন্যবাদ প্রমিতাদি। আজকের এই অপূর্ব উপস্থাপনা আমাদের মনের মণিকোঠায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। ধন্যবাদ সুপর্ণা তোমার যোগ্য সহযোগিতার জন্য, আর সকল সহশিল্পীবৃন্দকে আমাদের ক্লাবের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ওরা ছাড়া আমি শারীরিক যে অবস্থায় গান করলাম সম্ভব হতো না, কাজে ওদের একটু সবাই আরও অনেক জোরে হাততালি দিন। এবার আমাদের ভোট অফ থ্যাঙ্কস দেবেন আমাদের ক্লাবের সহসভাপতি শ্রীমতী সুচরিতা গুহ। বা জানাবো আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী সুপর্ণা মজুমদার আর তার সহযোগীদের। ধন্যবাদ জানাই ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ইন্দ্রাণী চ্যাটার্জি আর সব ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের। আজ উপস্থিত সকল পাস্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যানদের ধন্যবাদ জানাচ্ছি।
ICCR এর পূর্বাঞ্চলের প্রধান শ্রী গৌতম দে মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। গৌতম বাবু সাহায্য ছাড়া এই অনুষ্ঠান সম্ভব হতো না। ICCR এর সব কর্মীবৃন্দদের ধন্যবাদ জানাই। সোহাগ ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি অতিথি আপ্যায়নের সুব্যবস্থার জন্য। সবশেষে ধন্যবাদ জানাবো আপনাদের, আপনারা যারা অনেক কাজের মাঝে আমাদের সাথে এই সময়টুকু একসাথে কাটালেন, তার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছাই আমাদের চলার পথকে সুন্দর করে তুলবে। আগামী দিনেও পাশে পাবো আপনাদের সকলকে, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই ইতি টানছি। নমস্কার। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব জাতীয় সঙ্গীতের মাধ্যমে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে।